যে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের মিটিং এবং এই যে মন বোঝার খেলা, যেটা নিয়ে একেবারে এখন শিরোনামে, তো এটা কিন্তু যুব সমাজের অনেকেই অ্যাকসেপ্ট করতে পারছেন না এই জোটটা, যেটা কিন্তু নওশাদ সিদ্দিকীর সময় হয়নি। যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে যখন জোটটা হয়েছিল তখন সবাই অ্যাকসেপ্ট করেছিলেন। ফলত এই দুজনেরই তো একটাই লক্ষ্য, যে সংখ্যালঘু ভোটটাকে গ্যাদার করা। ফলত হুমায়ুন কবিরের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে না, যেটা নওশাদ সিদ্দিকীর বেলায় হয়েছিল। হুমায়ুন কবির একটা ধান্দাবাজ লোক। ও ছিল কংগ্রেসের, কংগ্রেস থেকে এলো তৃণমূলের, তৃণমূল থেকে আবার যখন করলো কংগ্রেসে, তখন আমি অধীর চৌধুরীকে জিজ্ঞেস করলে নিল, বললো ওর তো রেজিনগর আর দু একটা কেন্দ্রে বেলডাঙায় ওর কিছু প্রভাব আছে। তারপরে আবার ও দেখতে বিজেপির থেকে পেছন থেকে টাকা পয়সা পেয়ে এটা করলো। ও যেদিনকে দল করছিল সেদিনকেও বলেছিল আমি সেলিম সাহেবকে ফোন করেছি। সেলিমও বলছে মন বুঝতে গেছিলাম, কিন্তু পার্টির লোকেরাও এটাকে এন্ডোর্স করছে না। সুজন চক্রবর্তী নিজেই বলছেন যে কি ব্যাপার সেটা সেলিমকে আপনারা জিজ্ঞেস করুন। পার্টির একটা বড় সেকশন এটাকে অ্যাকসেপ্ট করবেন এবং আমার ধারণা এটা হবে না। সেলিম বুঝতে গেছিলেন, তার ইনকিউজিটিভনেস থাকতে পারে, কিন্তু সেলিমের উচিত ছিল যে আমরা যদি ঘরে বসে বুঝতে পারি যে হুমায়ুন কবির কী জিনিস, সেলিমেরও সেটা বোঝা উচিত ছিল। এবং আমার মনে হয় সিপিএমের র্যাঙ্ক অ্যান্ড ফাইল সিপিএম শূন্য হতে পারে, কিন্তু তারা এই ব্যাপারটাকে, হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। নওশাদ সিদ্দিকী হতে পারে যে তোয়াশি, মানে ওই পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল, তোয়া সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, ওরা যাই করুক না কেন সেইখানকার একটা রিলিজিয়ান ব্যাপার থেকে বেরিয়ে আসুক। ও কিন্তু এই 5 বছরে খুব কিন্তু স্ট্যান্ড পরিবর্তন করেনি। এবং নওশাদের যে কথাবার্তাগুলো, মুসলিমদের যে বিরুদ্ধে বার্তা, অভাব অভিযোগ, শিক্ষা, চাকরি, যেগুলো সাচার কমিটি অনেক ক্ষেত্রেই উল্লেখ করেছিল এবং আজ পর্যন্ত প্রাসঙ্গিক। সে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বলে, সে বিজেপির বিরুদ্ধেও বলে, তার স্ট্যান্ডটা কিন্তু মোটামুটি গত 5 বছরে একই জায়গায় রয়েছে। কিন্তু হুমায়ুনের কোনো স্ট্যান্ডের মা বাপ নেই। হুমায়ুন একবার বিজেপির হয়ে লোকসভা দাঁড়িয়েছে, হেরেছে, আবার তৃণমূল তাকে দাঁড় করিয়েছে। এবং তৃণমূলের অবস্থানও কোনো ঠিক নেই। তৃণমূল বিজেপির থেকে কোনো লোক এলে তাকে নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। সেটা তৃণমূলও এই সুবিধাবাদী রাজনীতি করে, বিজেপিও এই সুবিধাবাদী রাজনীতি করে, আর হুমায়ুন সবার ওপর দিয়ে সুবিধাবাদী রাজনীতি করে নিজের আখের গুছিয়েছে। এখন এই মন বুঝতে সেলিম সাহেব কি করতে গেছিলেন? তিনি এত পড়খাওয়া রাজনীতিবিদ, ফোনেই বা গতি প্রকৃতি দেখেই তো মন বোঝা উচিত ছিল। এখন একজন ভালো লিখেছে আমার খুব পরিচিত, যে কার্ল মার্কস প্রথম সিপাহী বিদ্রোহকে বলেছিল ইংরেজদের বিরুদ্ধে ভারতের প্রথম গণ অভ্যুত্থান। তা কার্ল মার্কস এটা বোঝার জন্য তো ইউরোপের লন্ডনে বসেই বুঝেছিলেন, সেটার জন্য তো ভারতে আসতে হয়নি কার্ল মার্কস। তা মোহাম্মদ সেলিম তো কলকাতার মধ্যে থেকে, পশ্চিমবঙ্গের মধ্যে থেকে বুঝতে পারলেন না হুমায়ুন কবির কী করতে পারেন। যাকে তিনি গেছিলেন মন বুঝতে। কিন্তু এর পরবর্তীকালে গত কয়েকদিন ধরে যে অবস্থা দেখছি, তাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিষয়টি নিয়ে সেলিমও আর সেভাবে কোনো রিয়্যাক্ট করছেন না। সুতরাং আমার মনে হয় না এই ব্যাপারটা খুব বেশি দূর যাবে বলে। টালমাটাল অবস্থা, যে জোট নিয়ে বামেরা কংগ্রেসের সঙ্গে থাকবে কি থাকবে না, বা কংগ্রেস জোট করবে কিনা, নওশাদ সিদ্দিকী থাকবে কিনা, বা নতুন যে দল হয়েছে জেডিইউপি সেই দল থাকবে কিনা, সেই নিয়ে একটা টালমাটাল অবস্থা চলছে পশ্চিমবঙ্গে। ভোটের আর বেশি দিন বাকি নেই। ফলত জনগণের কাছেও তো একটা বার্তা পৌঁছাতে হবে যে এই যে একটা স্ট্রং জোট যদি হয় আমরা তাকে ভোট দেবো। মানে পুরোটাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধে সবাই কথা বলছে। ফলত কি এই জোট নিয়ে আপনি কি? সেটা যে পশ্চিমবঙ্গে আমরা শেষ 3টে ইলেকশন, রাদা 2টো ইলেকশন যদি বলা হয়, 21 এবং 24 আর 16তেও দেখেছিলাম, ত্রিমুখী লড়াই মূলত হয়েছিল। সেটা হচ্ছে একদিকে ছিল বাম কংগ্রেস জোট, তার সাথে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। 2016তেও তাই হয়েছিল। তখন বিজেপি ছোট ছিল, বিরোধী দল ছিল বাম কংগ্রেস জোট, বিরোধী দলনেতা হয়েছিলেন আব্দুল মান্নান। তারপরেতে আমরা 21-এ দেখলাম ওই একইভাবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে নিলেন, অধীর চৌধুরী রইলেন, মোহাম্মদ সেলিম রইলেন, ব্রিগেডের সভা হলো, কিন্তু নওশাদ একমাত্র ভাঙড়ে জিতলেন, আর কেউই জিতল না, শূন্য হয়ে গেল বাম এবং কংগ্রেস। 2024-এও আবার জোট হলো বাম কংগ্রেস, বিজেপিও লড়ল। তাতে কিন্তু কংগ্রেস একটা সিট কিন্তু বার করতে পারলো দক্ষিণ মালদায়। ছিল 2টো সিট, 19-এ কংগ্রেসের ছিল 2টো, হলো একটা। এইবার কংগ্রেস নেতৃত্ব বাম নেতৃত্বর মূল যে জায়গাটায় দাঁড়িয়েছে, যে তাদের জোট কতটা হবে কি হবে না। অ্যাজ অন টুডে দেখুন, রাজনীতি সম্ভাবনার খেলা, যতক্ষণ না শেষ লাস্ট কল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা উচিত নয়। তা সত্ত্বেও যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে
আবার কংগ্রেস এবং বামেদের আলাদা আলাদা করে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নওশাদ সিদ্দিকীর সাথে মোহাম্মদ সেলিমের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। নওশাদ সিদ্দিকীর দলের সাথে সিপিএমের একটা জোট হবে, এটা মোটামুটি ফাইনাল। তার সাথে আরও কয়েকটা ছোট ছোট দলের সাথে মোহাম্মদ সেলিম কথা বলছেন এবং মন বুঝতে তিনি গেছিলেন হুমায়ুনের সাথে, যিনি বাবরি মসজিদের ডাক দিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। হুমায়ুনের মতো একজন ধান্দাবাজ, সুবিধাভোগী, দলবদলু এবং পেছন থেকে বিজেপির টাকায় চলা একজনের সাথে আমার ধারণা শেষ পর্যন্ত কোনো রকম আসন সমঝোতা বা জোটেতে বামফ্রন্ট বা সিপিএম যাবে না, যদিও সেলিম প্রচণ্ড সমালোচিত হচ্ছেন। কংগ্রেসের এখন যা পরিস্থিতি এক এক করে ব্যাখ্যা করি। তাতে কংগ্রেস দেখেছে যে তারা যদি একলা লড়ে, কংগ্রেসের শক্তি কোথায় আছে আমাদের দেখতে হবে। কংগ্রেস মূলত উত্তর দিনাজপুর, মালদার মধ্যে মালদা দক্ষিণ দিকে বেশি, উত্তর মালদাও কিছু আছে, এবং মুর্শিদাবাদ জেলা, পাটলি, বীরভূম, এই জায়গায় মুসলিম এলাকায় তাদের কনসেন্ট্রেট অবস্থা। কংগ্রেস একটা ইন্টারনাল সার্ভে করে দেখেছে যে তারা এককভাবে অন্তত 8-10টি সিট জেতার অবস্থায় আছে। গত লোকসভা ভোটের রেজাল্টটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব কংগ্রেস 10টা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল, সেগুলো মূলত মালদা এবং মুর্শিদাবাদেই। মুসলিমদের সারা দেশেই রাহুল গান্ধীর প্রতি একটা সহানুভূতি রয়েছে এবং কংগ্রেসের নিজস্ব বরকতদার জেলা, আর অন্যদিকে মুর্শিদাবাদ অধীর চৌধুরীর গড় হিসেবে মানা যায়, এবং মালদা জেলায় কংগ্রেস ভালো ফল করতে পারে এর একটা সম্ভাবনা দেখা দিয়েছে বলেই মৌসম নূর রাজ্যসভায় ইস্তফা দিয়ে তৃণমূল থেকে উনি চলে গেলেন কংগ্রেসে। এবং আমার কাছে যা খবর, মৌসম সুজাপুরে ওদের ট্র্যাডিশনাল যে সিট সেখানে ক্যান্ডিডেট হতে পারে। কংগ্রেস এখনো পর্যন্ত সিপিএমের সাথে জোট করার কোনো রকম লক্ষণ দেখাচ্ছেন এবং প্রদেশ কংগ্রেসের বর্তমান যিনি নেতৃত্বে আছেন শুভঙ্কর সরকার এবং তার সঙ্গে যারা আছেন তারা এই ব্যাপারে একেবারেই দিল্লির সেন্ট্রাল লিডারশিপের ওপর নির্ভর করছে। দিল্লির যে কেন্দ্রীয় নেতৃত্ব, ওয়ার্কিং কমিটি বলুন, এআইসিসি বলুন, তারা কোনোভাবেই এই মুহূর্তে অকারণে সিপিএমের সাথে জোট করতে ইচ্ছুক নয়। তার কারণ কি? কারণ এইবার কেরালায় একেবারে মুখোমুখি কংগ্রেস এবং সিপিএম দাঁড়িয়ে আছে। কেরালায় লাস্ট পঞ্চায়েত ভোটে এবং পুরো ভোটে কংগ্রেস সিপিএমের থেকে ভালো ফল করেছে এবং তাদের ধারণা পরপর দুবার পিনারাই বিজয়ন চিফ মিনিস্টার হলেও এইবার কিন্তু কংগ্রেস জিতবে। এবং শশী থারুর কংগ্রেসের বাগাবাদ করছিলেন বলে অনেকে মনে করছিলেন যে সিপিএমে চলে যাবেন কিনা। তিনি শুক্রবার মিটিং করেছেন দিল্লিতে গিয়ে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সাথে, এবং স্পষ্ট করে দিয়েছেন তিনি কংগ্রেসেই থাকছেন। উনি কিন্তু চিবান্দমের সাংসদ এবং উনি থাকা মানে কিন্তু কংগ্রেসের হাতটা শক্তিশালীই থাকছে। কংগ্রেস এই অবস্থায় এমন কোনো বিতর্ক তৈরি করতে চায় না যে পশ্চিমবঙ্গে তোমরা কেন সিপিএমের সাথে জোট করবে আর এখানে সিপিএমকে দিনরাত গালাগাল করবে, কারণ কেরালায় কংগ্রেসের সাথে সিপিএমের একেবারে অহিনকুলের সম্পর্ক। পিনারাই বিজয়নের যেভাবে শত্রু বলে মনে করে বিজেপিকে, ঠিক একইভাবে কংগ্রেসকেও অভিযুক্ত করে এবং কংগ্রেসের স্থানীয় নেতারাও একইভাবে সিপিএমকে অভিযুক্ত করে। সুতরাং এইটা হওয়াটা সম্ভব না। 2021-এ এটা কিছুটা কার্যকর হয়েছিল, কারণ সীতারাম ইয়েচুরি ছিলেন। এখন সীতারাম ইয়েচুরি অন্ধ্রপ্রদেশের লোক হলেও মূলত দিল্লিতে পলিটিক্স করেন। এখন দলের যিনি জেনারেল সেক্রেটারি বেবি কেরালার লোক। বেবি কেরালার থেকে মন্ত্রী ছিলেন, কেরালার থেকে সেন্ট্রাল কমিটি গেছেন। বেবি নিশ্চয়ই চাইবে যে তার ফুল ফোর্সটা কংগ্রেসের বিরুদ্ধে নিয়ে সেই রাজ্যটাকে রক্ষা করতে। সুতরাং সিপিএম লিডারশিপও ইগার নয় পশ্চিমবঙ্গের লিডারশিপের মতো যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের জোট হোক। সেন্ট্রাল লিডারশিপ এখন সিপিএমের হাতে আর নেই। সিপিএমের মানে সেন্ট্রাল লিডারশিপ আর এখন পশ্চিমবঙ্গের হাতে তো নেই, সেটা মূলত কেরালা, দক্ষিণ ভারত নিয়ন্ত্রণ করে। তারাও যে খুব একটা কি আগ্রহী কংগ্রেসের সাথে জোট করতে বোধহয় নয়। পশ্চিমবঙ্গে সিপিএম আগ্রহী, তাহলে কংগ্রেসের দিক থেকে সেভাবে আগ্রহ এখন অবধি দেখা যাচ্ছে না। অধীর চৌধুরী তিনি এর পক্ষে হয়তো ছিলেন, কিন্তু ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তই তাকে মানতে হবে। আর যদি বা অধীর চৌধুরী মনে করেন যে তার জেলায় তার যে ক্ষমতা সেইটার সাথে লোকাল কোনো অ্যাডজাস্টমেন্ট সিপিএমের 2-1টা সিটে হলেও হতে পারে আনঅফিসিয়ালি। আর অধীর চৌধুরী আরও রেগেছেন এই হুমায়ুনের সাথে গিয়ে সেলিমের দেখা করায়, কারণ এই হুমায়ুন 2024-এ মুসলিমদের
রক্ষা করার জন্য হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি কথা বলে এমন একটা কমনাল অবস্থা তৈরি করেছিলেন, যে কারণে ইউসুফ পাঠানের দিকে মুসলমানদের একটা ভোট গিয়ে পড়ে এবং অধীর চৌধুরী হেরে যান, এবং এই ব্যাপারটাকে তিনি একেবারেই ভালো চোখে নেননি। সুতরাং আমাদের কাছে আজকের দিনে খুব পরিষ্কার যে আইএসএফ, সিপিএম, তার সাথে বামেদের অন্য শরিক ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, তাদের একটা জোট, বামফ্রন্ট এবং আইএসএফ মিলে একটা জোট হচ্ছে একদিকে। অন্যদিকে কংগ্রেস মোটামুটি তাদের মতোই লড়বে। এবার সিপিএম কি সারা রাজ্যে লড়ার ক্ষমতায় আছে? সিপিএম একটা সমীক্ষা করেছে, তারা হয়তো বামফ্রন্টগতভাবে হয়তো 200-250 সিটে প্রার্থী দেবে, কিন্তু তারা যা প্রাইমারিলি যা হিসেব করেছে, তাদের যে ভোট কনসাল্টিং টিম আছে, তাতে তারা 40 থেকে 50টা সিট রাজ্যে বেছে নিয়েছে। সেই সিটগুলোর ওপর কনসেন্ট্রেট করেই কিন্তু তারা প্রচার করবে। যদিও বাংলা বাঁচাও যাত্রা আমরা দেখেছিলাম কোচবিহার থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত এসেছিল, সেলিম প্রতিটা জেলায় যাচ্ছেন এবং যুব নেতৃত্ব যাচ্ছে, কিন্তু কনসেন্ট্রেট কিন্তু তাদের 40-50টা আসন। সেই 40-50টা আসনের মধ্যে কয়েকটা লেফট শরিকদেরও ছেড়ে দিতে হবে, ফরওয়ার্ড ব্লক আরএসপিকে, কয়েকটা সিপিএম লড়বে, আর কংগ্রেসও কনসেন্ট্রেট হয়েছে কিন্তু 3টে জেলা, বসিরহাট, কিছুটা উলুবেড়িয়া, কিছুটা বীরভূম, এই জায়গাগুলোতেই কনসেন্ট্রেট করে কিছু আসনে লড়বে প্রাথমিকভাবে। তৃণমূল নেতৃত্ব ভাইরাস কোনোভাবেই কারোর সাথে কোনো জোটে যাবে না, অ্যাজ অন টুডে সেই অবস্থা। লোকসভা ভোটের আগে পর্যন্ত লোকসভা ভোটে একটা কংগ্রেসের সাথে তৃণমূলের জোটের সম্ভাবনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরেও বলেছেন আমরা 2টো সিট ছেড়ে দিতে চেয়েছিলাম। আমার কাছে খবর আছে কংগ্রেস 8টা চেয়েছিল, মমতারা 2 থেকে উঠছিলেন, হয়তো 4টে বা 5টা সিটে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট হতো, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সেই লোকসানটা কংগ্রেসকেই পোয়াতে হয়েছে। অ্যাডজাস্টমেন্ট হলে হয়তো কংগ্রেসের আরও 1-2 এমপি পশ্চিমবঙ্গে আমরা দেখতাম, বা তৃণমূলের 1-2 হতো। সেই সিটগুলো কিন্তু বিজেপি জিতেছে, যেরকম পুরুলিয়া আসন জিতেছে, যেরকম উত্তর মালদায় যদি জোট হতো তাহলে উত্তর মালদা থেকে হয়তো বিজেপি জিততো না। কিন্তু বিধানসভার ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ড ছাড়বেন না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার গ্রাউন্ডটাকে অক্ষুণ্ণ রাখার জন্য 294টা কেন্দ্রে প্রার্থী দেবেন। আইপ্যাক 294টা কেন্দ্রের প্রার্থীর জন্য প্রস্তুতি করে গুটি সাজাচ্ছে অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো। কংগ্রেস তাদের মতো কনসেন্ট্রেট ওয়েতে বেশ কিছু আসনে প্রার্থী দেবে, একলা চলোর রাস্তায় যাওয়ার রাস্তা নিচ্ছে, আর সিপিএম জোট করে যাওয়ার রাস্তায় নিচ্ছে। পড়ে রইল বিজেপি। আপনারা জানেন যে বিজেপি হিন্দুত্ব লাইনেই পুরো চলছে, এবং শুভেন্দু অধিকারী সম্প্রতি যে ডাক মারা শুরু করেছেন যে ধ্বজা ওড়াও, অর্থাৎ হিন্দুদের বাড়িতে পতাকা ওড়া, একেবারে কমিউনাল লাইন, সেই লাইন পশ্চিমবঙ্গে তারা ভোটে প্রয়োগ করবে, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কত জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যায় সেই খেলা বিজেপি খেলছে। যতক্ষণ না ফাইনাল ভোটার লিস্ট হচ্ছে ততক্ষণ বিজেপিও বুঝতে পারছে না যে শুধুমাত্র মুসলমান কেটে গেল আর হিন্দু ভোট রয়ে গেল, এরকম তো নয়, হিন্দুদেরও প্রচুর নাম বাদ যাচ্ছে, মতুয়া লক্ষ লক্ষ বাদ যাচ্ছে। তা সত্ত্বেও বিজেপি এককভাবেই ভোটে জাপানোর অঙ্ক নিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে বিজেপি কিভাবে লড়বে। বিজেপি প্রথম কথা, রাজ্যের 125 থেকে 30টা আসন মুসলিম ভোটে প্রভাবিত, তার মধ্যে 70-75টা মুসলিম ভোট দ্বারা ডমিনেটেড হয়। বিজেপি এইগুলোকে মাইনাসে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে বিজেপি 200-210-15টা সিটে অ্যাকচুয়ালি লড়ার প্রস্তুতি নিচ্ছে। তাহলে বাকি সিটগুলো তারা কি করবে? বাকি সিটগুলো তারা চাইছে পেছন থেকে মিম বা হুমায়ুন কবির বা কেউ, তারা যাতে ভালো করে স্ট্রং ক্যান্ডিডেট দিয়ে মমতা ব্যানার্জিকে হারাতে পারে, এই রকম একটা অঙ্ক বিজেপি কষতে শুরু করেছে। এইটাই হচ্ছে আজকের দিনে সামগ্রিক অবস্থা।